বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। তৃতীয় রোহিঙ্গা জেনোসাইড রিমেম্বার ডে পালন করছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। করোনা পরিস্থিতিতে সকাল সন্ধ্যা ঘরে থেকে দিনটি স্মরণ। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি ব্যবহার নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরীক্ষামূলক ভ্যাকসিন জুলাই থেকে প্রয়োগ শুরুর কথা জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাংলাদেশি কণ্ঠশিল্পী বেবি নাজরিনের জন্মদিন পালন। শো নাইট মিউজিকের আয়োজনে গজল নাইট। ভারতে 5 তলা ভবন ধস, বিশেষায়িত সরঞ্জাম দিয়ে চলছে উদ্ধার অভিযান। পুতিন বিরোধী নেতাকে সম্ভবত বিষ প্রয়োগ করা হয়েছে বলছে জার্মানির হাসপাতাল। অবস্থা গুরুতর হলেও জীবন সংখ্যার মধ্যে নেই জানিয়েছেন চিকিৎসকরা। 5 দিনের মধ্যকার সরকারি মাধ্যম পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আরব রাষ্ট্রগুলোকে আমিরাতকে অনুসরণের আহ্বান। দুর্নীতিতে পরিবারে জড়িত থাকার অভিযোগ নিয়ে প্রশ্নের মুখে মেজাজ হারালেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সাংবাদিকদের মুখে ঘুষি মারার হুমকি। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে উত্তেজনা শোরগোল। জল্পনা কল্পনার পর নেতৃত্বে থাকলেন সোনিয়া গান্ধী। এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে সেরা একাদশে নেই মেসি রোনালদো। ফুটবল ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম goal.com-এ সেরা একাদশ গঠন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তৃতীয় রোহিঙ্গা জেনোসাইড রিমেম্বার ডে পালন করছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। তবে 2018 ও 2019 সালে বড় আকারে সমাবেশ আয়োজন, মসজিদে দোয়া, ব্যানার, ফেস্টুন, টি শার্ট ইত্যাদি নিয়ে ব্যাপক আকারে দিনটিকে স্মরণ করলেও এবছর কোনো কর্মসূচি দেয়নি রোহিঙ্গারা। এবছর সকাল সন্ধ্যা ঘরে থেকে দিনটি স্মরণ করবেন তারা। করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের কাছ থেকে সমাবেশ আয়োজনের অনুমতি না পাওয়ায় এমন কর্মসূচির প্রধান কারণ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সব ধরনের জনসভার উপর সরকারের নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। ফলে রোহিঙ্গা শিবিরেও সমাবেশে অনুমতি পাওয়ার প্রশ্নই ওঠে না। এছাড়াও গত বছর অনুমতি ছাড়া বিশাল শোডাউন করা রোহিঙ্গা শিবিরেও কোনো কর্মসূচিতে এবছর যে অনুমতি পাওয়া যাবে না সেটি অনুমিতই ছিল। তাই ঘরে বসে থাকার মতো আয়োজনের ঘোষণা দিয়ে রোহিঙ্গাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যানিটি ARSPS এর ভাইস চেয়ারম্যান মাস্টার আব্দুর রহিম জানান, অনুমতি না পাওয়ার চেয়ে এমন মৌনতার মাধ্যমে তারা বোঝাতে চান ঘরে ফিরে যাওয়াই প্রধান লক্ষ্য। টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রোহিঙ্গা সংগঠন ভয়েস অফ রোহিঙ্গা, স্টুডেন্ট ইউনিয়ন, রোহিঙ্গা স্টুডেন্ট নেটওয়ার্ক, রোহিঙ্গা ইউথ ফর লিগাল অ্যাকশন, রোহিঙ্গা ইউথ ফেডারেশন, রোহিঙ্গা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এডুকেশন ফর রোহিঙ্গা জেনারেশন, রোহিঙ্গা ওমেন ফর জাস্টিস অ্যান্ড পিস নামের সংগঠন এই কর্মসূচির প্রতি সমর্থন দিয়েছে। টেকনাফ লেদার রোহিঙ্গা শিবিরের নেতা মোস্তফা কামাল বলেছেন, 25 আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের 3 বছর পূর্ণ হলো। এ উপলক্ষে যাতে ক্যাম্পে কোনো লোকজন জড়ো হয়ে মিছিল মিটিং অংশ না নেয় সেজন্য আগে থেকে নিষেধ করা হয়েছে। এদিকে দিবসটি ঘিরে কোনো ধরনের অনুষ্ঠানে অনুমতি দেওয়া হয়নি বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোহা। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা কক্সবাজারের 16 আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বলেন, করোনাকাল হওয়ায় ক্যাম্পে 25 আগস্ট উপলক্ষে মিটিং মিছিল সহ সব ধরনের সভা না করতে নির্দেশ দেওয়া হয়েছে। 2017 সালে 25 আগস্ট ভোরে মিয়ানমারের রাখাইন অঞ্চলের মংডু, বুচিতং ও রাসেথং জেলার রোহিঙ্গাদের উপর গণহারে অত্যাচার নির্যাতন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী ও সেনা সমর্থিত নাটালা বাহিনীর লোকজন। এর ফলে 7 লক্ষাধিক রোহিঙ্গা নিজের দেশ থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আর আগেই দেশটি থেকে আরো 4 লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে অবস্থান করছিল। এসব রোহিঙ্গাকে এক ক্যাম্পের আওতায় আনে তারা বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 34টি ক্যাম্পে অবস্থান করছে। এছাড়া বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমদুম সীমান্তে নোমাস ল্যান্ড
বা শূন্য রেখে অবস্থান করছেন 10,000-এর মতো Almost a রোহিঙ্গা। year ago, 100,000 রোহিঙ্গাদের দাবি, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, শিশু হত্যা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া সহ সব ধরনের অপরাধ সংগঠিত করেছে মিয়ানমার সরকার বাহিনী। তাই গত 2 বছর ধরে রোহিঙ্গারা 25শে আগস্টকে রোহিঙ্গা জেনোসাইড রিমেম্বার ডে বা গণহত্যা স্মরণ দিবস হিসেবে পালন করে থাকে। ইতিমধ্যে এ ঘটনায় আইসিজে ও আইসিসি সহ আন্তর্জাতিক আদালতে মামলা চলমান রয়েছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। করোনা ভাইরাস সংক্রমণের চিকিৎসায় প্লাজমা থেরাপি ব্যবহার নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ভাইরাসটি আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের রক্তরস অন্য আক্রান্তদের চিকিৎসায় ব্যবহারের এই পদ্ধতিকে যুক্তরাষ্ট্র জরুরি অনুমোদন দেওয়ার পর এই কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে করোনা ভাইরাসের একটি পরীক্ষামূলক ভ্যাকসিন গত জুলাই মাস থেকে বেশি ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের ওপর প্রয়োগ শুরু করেছে চীন। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সম্মুখ সারির মেডিকেল কর্মী ও সীমান্ত পরিদর্শকদের ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রে প্লাজমা থেরাপির অনুমোদন দেবার পর এর বিরোধিতা জানিয়েছে WHO। তাদের মতে করোনা চিকিৎসায় এই পদ্ধতিটির কার্যকারিতা যে একেবারেই কম তার প্রমাণ রয়েছে। WHOর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, কেবল অল্প কয়েকটি ক্লিনিক্যাল পরীক্ষায় প্লাজমা থেরাপির ফল দিয়েছে বলে দেখা গেছে। আর এখন পর্যন্ত যে প্রমাণ হাতে রয়েছে তাতে পরীক্ষামূলক ব্যবহারের বাইরে এর কার্যকারিতা যথেষ্ট আশ্বাসযোগ্য নয়। তিনি বলেন, কয়েকটি পরীক্ষার কিছু সুফল দেখা গেলেও এসব পরীক্ষা খুব সীমিত আকারের এবং সেগুলোর তথ্য এখন পর্যন্ত অসম্পূর্ণ। ভারতীয় বংশোদ্ভূত এই বিজ্ঞানী সংবাদ সম্মেলনে বলেন, এই মুহূর্তে এটির কার্যকারিতার প্রমাণ খুবই কম। সে কারণে আমাদের সুপারিশ হলো প্লাজমা থেরাপি এখনো পরীক্ষামূলক থেরাপি আর সুপরিকল্পিত ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে এর মূল্যায়ন চালিয়ে যাওয়া উচিত। এই থেরাপির অন্য দিক নিয়েও সতর্ক করেছেন WHO সিনিয়র উপদেষ্টা ব্রুস আইলার্ড। তিনি মনে করেন, কার্যকারিতা ছাড়া প্লাজমা থেরাপির অন্যান্য সম্ভাব্য ঝুঁকিগুলো বিবেচনায় রাখতে হবে। প্লাজমা থেরাপির পর সামান্য জ্বর থেকে শুরু করে ফুসফুসে ক্ষত পর্যন্ত হতে পারে বলে জানিয়ে তিনি বলেন, সে কারণে ক্লিনিক্যাল পরীক্ষাগুলোর ফলাফল চরমভাবে গুরুত্বপূর্ণ। এদিকে চীনে গত 22 জুলাই রাষ্ট্রীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোফার্মের উদ্ভাবিত ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঝেং ঝজেং নামের এক কর্মকর্তা। এই ভ্যাকসিনটির 3য় ধাপের পরীক্ষা এখনো চলছে। তবে চূড়ান্ত ফলাফল পাওয়ার আগেই চীনা আইন অনুসরণ করেই ভ্যাকসিনটি প্রয়োগ করা হচ্ছে বলে দাবি করেছেন ওই কর্মকর্তা। চীনা কর্মকর্তাদের বিশ্বাস, এই বছরের শেষ নাগাদ সিনোফার্মের উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনটি চূড়ান্ত অনুমোদন দেওয়া সম্ভব। বর্তমানে এই ভ্যাকসিনটির চূড়ান্ত ধাপের পরীক্ষা সংযুক্ত আরব আমিরাত, পেরু, মরক্কো এবং আর্জেন্টিনায় চলছে। তবে চূড়ান্ত অনুমোদনের আগেই ভ্যাকসিনটি নিজ দেশে সম্মুখ সারির কর্মীদের ওপর প্রয়োগ শুরুর কথা জানালেন চীনা কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। যুক্তরাষ্ট্রে জনপ্রিয় বাংলাদেশি কণ্ঠশিল্পী বেবি নাজরিনের জন্মদিন পালিত হয়েছে। এই উপলক্ষে আয়োজন করা হয় এক গজল নাইটের। গান গেয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন এই শিল্পী। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বিশ্ব বাংলা 24। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজরিনের জন্মদিন উপলক্ষে গজল নাইট লং আইল্যান্ডের রয়্যাল পাম্প হলে এর আয়োজন করে শো টাইম মিউজিক। শুভ জন্মদিন বেবি নাজরিন আপা, আমাদের একটা ফেভারিট পার্সন। উনি আমাদের দেশের গর্ব। এত সুন্দর গজল গায়েন উনি, যে আমাদের আসলেই গর্বিত করেন উনি আমাদেরকে। আমাদের ব্ল্যাক ডায়মন্ড সবাই খুব সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করছি এখানে। করোনা প্রাদুর্ভাবের পর প্রথমবার এমন জমকালো আয়োজনে মিলিত হন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তারা এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি ঘিরে সকলের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমি দেখতে পাচ্ছি, আমি সত্যি কৃতজ্ঞ সকলের প্রতি। আর আজকে আরেকটি শুভ দিন, আমাদের ব্ল্যাক ডায়মন্ড বেবি নাজরিনের জন্মদিন। আমরা তার এই জন্মদিনটিও পালন করছি এবং শো টাইম মিউজিক গর্বিত যে এরকম একজন স্বনামধন্য বাংলাদেশের শিল্পীর জন্মদিন সেলিব্রেট করতে পেরে নিজেকে আমি এবং আমার প্রতিষ্ঠান শো টাইম মিউজিক সত্যি কৃতজ্ঞ সকলে। অনুষ্ঠানে বিভিন্ন গান গেয়ে শ্রোতাদের কণ্ঠের জাদুতে মুগ্ধ করে রাখেন বেবি নাজরিন। মধ্যরাত পর্যন্ত চলে এই অনুষ্ঠান। দীর্ঘদিন পর এমন আয়োজন বেশ উপভোগ করেন স্থানীয়রা। এর আগেও বেশ কয়েকবার এমন আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসবের আয়োজন করেছিল শো টাইম মিউজিক। তাতে যোগ দিয়েছেন গুণী এই কণ্ঠশিল্পী। এবার জন্মদিনে গান শুনিয়ে প্রবাসী দর্শকদের দিলেন আরো বড় চমক। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।
ভারতের মহারাষ্ট্রে একটি 5তলা ভবন ধসে পড়ে একজন নিহত ও অন্তত 15 জন আহত হয়েছে। রাজ্যের রায়গড় শহরে ধসে পড়া ভবনটিতে 45টির বেশি ফ্ল্যাট ছিল। ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত 70 জন আটকা রয়েছেন বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশেষায়িত সরঞ্জাম এবং প্রশিক্ষিত কুকুর নিয়ে দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে 3টি দল। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণে মাহাদ জেলার রায়গড় শহরে ভবনটি ধসে পড়ে। সন্ধ্যা 6টার দিকে আকস্মিকভাবে তারিক গার্ডেন নামের ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবনটি ধসে পড়লে ওই এলাকায় বিশাল ধুলার মেঘ তৈরি হয়। স্থানীয় জেলা কালেক্টর নিধি চৌধুরী জানান, 10 বছরের পুরনো ভবনটির প্রথমে ওপরে 3 তলা ধসে পড়ে। তখন অল্প কয়েকজন মানুষ দৌড়ে বের হয়ে আসতে সক্ষম হয়। তিনি বলেন, সে সময় 15 জনের মতো মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় আইন প্রণেতা ও কংগ্রেস নেতা সুনীল তাতকারে জানিয়েছেন, অচিরে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কমিটি গঠন করা হবে। তিনি বলেন, মাহাদ ও রায়গড়ে ভারী বৃষ্টিপাত নতুন কিছু নয়, সে কারণে সেখানে ভবিষ্যতে ভবন অনুমোদনের সময় নকশা ও নির্মাণ কাজ তদারকি করা হবে। এই দুর্ঘটনায় কারো গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই ভবন ধসের ঘটনাকে ইতিমধ্যে বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, খবর এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসুন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। কোমায় থাকা রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনিকে সম্ভবত বিষ প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছে তাকে চিকিৎসা দেয়া জার্মানির হাসপাতাল কর্তৃপক্ষ। বার্লিনের চ্যারিতে হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্লিনিক্যাল প্রমাণে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার শরীরে বিষক্রিয়া ঘটেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক এই নেতার অবস্থা গুরুতর হলেও তার জীবনের শঙ্কার মধ্যে অবস্থা নেই বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে আরও জানানো হয়, নাভালনির শরীরে যে পদার্থটির অস্তিত্ব পাওয়া গেছে সেটি এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, আর তা করতে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। জার্মান চিকিৎসকদের আশঙ্কা ওই পদার্থটি সম্ভবত নাভালনির স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলেছে। প্রতিষেধক ওষুধ দেওয়া হলেও এখন পর্যন্ত কৃত্রিম কোমায় রয়েছেন রাশিয়ার এই বিরোধী দলীয় নেতা। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। গত বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্কো থেকে মস্কো ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন আলেক্সাই। এর আগে বিমানবন্দরের ক্যাফেতে তিনি চা গ্রহণ করেছিলেন। তার মুখপাত্র কিরা ইয়ারমাস অভিযোগ করেন, চায়ের সঙ্গে মিশিয়ে তাকে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করানো হয়।
হাসপাতালে ভর্তির পর তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে। সোমবার জার্মানির চিকিৎসকেরা অ্যালেক্সাই নাভানলির দেহে বিষক্রিয়ায় আলামত পাওয়ার কথা জানালেও রুশ চিকিৎসকদের দাবি ছিল তার শরীরে কোনো বিষ পাওয়া যায়নি, বরং আকস্মিকভাবে সুগার লেভেল কমে গিয়ে অসুস্থ হয়ে থাকতে পারেন। তবে তার পোশাক ও আঙ্গুলে শিল্প কারখানায় ব্যবহৃত রাসায়নিক পাওয়ার কথা জানান তারা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সংযুক্ত আরব আমিরাতের মতো অন্য আরব রাষ্ট্রগুলোকেও এগিয়ে আসতে দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, এর মধ্যে দিয়ে কেবল মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় বাড়বে না, বরং এই অঞ্চলের মানুষের জীবনেরও উন্নয়ন ঘটবে। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সুবিধা দেওয়া অব্যাহত রাখবে বলেও জানান তিনি। 5 দিনের মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিনে জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। উষ্ণতা বিনিময়ের পর সংক্ষিপ্ত বক্তব্যে ইসরায়েল আমিরাত চুক্তির প্রশংসা করে পম্পেও বলেন, খুবই আশাবাদী যে অন্য আরব রাষ্ট্রগুলো এতে যোগ দিচ্ছে দেখতে পাবো। 1948 সালে স্বাধীনতা ঘোষণার পর ইসরায়েল এখন পর্যন্ত 3টি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সমঝোতায় পৌঁছেছে। 1989 সালে মিশর ও 1994 সালে জর্ডানের পর গত 13 আগস্ট সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সমঝোতায় পৌঁছানোর কথা জানানো হয়। ওই চুক্তি অনুযায়ী ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, বিনিময়ে হবে রাষ্ট্রদূত, চালু হবে সরাসরি ফ্লাইট ও বাণিজ্য। চুক্তির বিনিময়ে দখলকৃত পশ্চিম তীরের অংশ বিশেষে বসতি সম্প্রসারণের পরিকল্পনা বাতিলের কথা জানিয়েছে ইসরায়েল। তবে অনেকেই মনে করেন এই চুক্তির কারণে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা শেষ হয়ে যাবে। 5 দিনের মধ্যপ্রাচ্য সফরের সময়ে সংযুক্ত আরব আমিরাত ছাড়াও সুদান ও বাহরাইন সফরের কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। করোনা ভাইরাস মোকাবেলা নিয়ে দেশে বিদেশে সমালোচিত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো ফের আরেকবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন। এবার এক সাংবাদিকের মুখে ঘুষি মারার হুমকি দিয়ে সমালোচিত হয়েছেন তিনি। সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট বোলসোনারো দুর্নীতিতে তার পরিবারের জড়িত থাকার অভিযোগ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের মুখে মেজাজ হারিয়ে ক্যামেরার সামনে ওই হুমকি দেন। রাজধানী ব্রাসিলিয়ার মেট্রোপলিটন ক্যাথেড্রাল পরিদর্শনের সময় সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বোলসোনারো। আর ওই সাংবাদিকের মধ্যেই ছিলেন ব্রাজিলের ও গ্লোবো নামের একটি পত্রিকার প্রতিবেদক। সে সময় বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন প্রেসিডেন্ট বোলসোনারো। হঠাৎ করে ঘটে ছন্দপতন। আর্থিক একটি দুর্নীতিতে বোলসোনারোর স্ত্রী জড়িত থাকার অভিযোগ নিয়ে প্রশ্ন করে ও গ্লোবোর ওই সাংবাদিক প্রতিক্রিয়া জানতে চেয়েছিল। তখনই রেগে গিয়ে বোলসোনারো ঘুষি মারার কথা বলেন। ভিডিওটিতে প্রেসিডেন্টকে এই হুমকি দিতে দেখা গেছে। বোলসোনারোর হুমকির পরও গ্লোবো পত্রিকা তার আচরণের নিন্দা করেছে। এক বিবৃতিতে বলা হচ্ছে, সংবাদপত্রের একজন সাংবাদিক যিনি কেবল পেশাগত দায়িত্ব পালন করছিলেন তার বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখিয়েছেন প্রেসিডেন্ট। ব্রাজিলের সাংবাদিকদের ন্যাশনাল অ্যাসোসিয়েশনও একটি বিবৃতি দিয়ে বলেছে, একজন সাংবাদিকের প্রশ্নে প্রেসিডেন্ট আরও একবার দ্বিধাহীন চিত্তে আগ্রাসী আচরণ করলেন, এটি দুঃখজনক। এই আচরণ সংবিধান স্বীকৃত বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। অনেক জল্পনা কল্পনার পর সোনিয়া গান্ধী থাকছেন ভারতের কংগ্রেস পার্টির অন্তর্বর্তী সভাপতি। দলের শীর্ষ পদ থেকে তার পদত্যাগের আভাস দিলেও শেষ পর্যন্ত দলীয় নেতাদের অনুরোধে তিনি বহাল থাকছেন কংগ্রেসের নেতৃত্বে। দিনভর পার্টির ওয়ার্কিং কমিটির বৈঠকে উত্তেজনা এবং শোরগোল শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। দলীয় নেতাদের অনুরোধে তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। দলীয় নেতৃত্ব নিয়ে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অসন্তোষের জেরে সোমবার বেলা 11টার দিকে কংগ্রেস পার্টির ওয়ার্কিং কমিটি এক অনলাইনে বৈঠকে বসে। শুরু থেকে নানা পক্ষের বক্তব্য নিয়ে বৈঠকে উত্তেজনা বিরাজ করছিল। সম্প্রতি সামনে আসে কংগ্রেস পার্টির অন্তর্দ্বন্দ্বের বিষয়টি। দলের 23 জ্যেষ্ঠ নেতা দলীয় নেতৃত্বে পরিবর্তন চেয়ে চিঠি লেখার পর দলের শীর্ষ পদ থেকে অব্যাহতি চেয়ে পূর্ণ সময়ের সভাপতি মনোনয়নের সুপারিশ করেছিলেন সোনিয়া গান্ধী। এ পরিস্থিতিতে কংগ্রেসের হাল কার হাতে যাচ্ছে? গান্ধী নাকি এ পরিবারের বাইরের কেউ, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সোনিয়া আবারও দায়িত্ব নিতে রাজি হওয়ায় সে প্রশ্নের উত্তর অজানায় থেকে গেল। তবে ওয়ার্কিং কমিটি নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোতে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। বৈশ্বিক মহামারী করোনা সংকট কাটিয়ে বিশ্বের বেশিরভাগ ক্লাব ফুটবলই মাঠে গড়িয়েছে। রবিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও হয়ে গেছে। তবে এবারে চ্যাম্পিয়ন্স লিগে বড় ধরনের ঘটনার জন্ম দিয়েছে। 15 বছরে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল হয়েছে সময় দুই সেরা ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া। আর এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশেও নেই দুই মহাতারকার একজনও। মেসি রোনালদোদের ক্লাব সেমিফাইনালের আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তাদের বিদায় টুর্নামেন্টের আলো অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল ফুটবল ভক্ত
সমর্থকদের মধ্যে। তাদের বিদায় টুর্নামেন্টের আলো অনেকটা ফিকে হয়ে গিয়েছিল ফুটবল ভক্ত সমর্থকদের মধ্যে। তবে সবাইকে চমক দেখিয়ে প্রথমবারের মতো ৬৮-র ফাইনাল খেলার গৌরব অর্জন করে পিএসজি। আর তাই মেসি রোনালদোদের বিদায়ে তারা সেরা একাদশের বাইরে। নিজেদের ইতিহাসের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে একক আধিপত্য দেখিয়েছে বায়ার্ন মিউনিখ। ফুটবল ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে জিতে নিয়েছে এক আসরের সবগুলো ম্যাচই। সেরা একাদশেও দাপট হ্যান্সি ক্লিক বাহিনীর। ফুটবল ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম গোল.com-এর বিচারে সেরা একাদশে জায়গা পেয়েছেন ক্লাবটির ৮ জন ফুটবলার। টুর্নামেন্টে রানার আপ হলেও পিএসজি থেকে সেরা একাদশে জায়গা পেয়েছেন কেবল নেইমার। এছাড়া বরুসিয়া ডর্টমুন্ড ও লিপজিগের একজন করে জায়গা পেয়েছেন সেরা একাদশে। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তৃতীয় রোহিঙ্গা জেনোসাইড রিমেম্বার ডে পালন করছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। করোনা পরিস্থিতিতে সকাল সন্ধ্যা ঘরে থেকে দিনটি স্মরণ। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি ব্যবহার নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরীক্ষামূলক ভ্যাকসিন জুলাই থেকে প্রয়োগ শুরুর কথা জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাংলাদেশি কণ্ঠশিল্পী বেবি নাজরিনের জন্মদিন পালন। শো নাইট মিউজিকের আয়োজনে গজল নাইট। ভারতে ৫ তলা ভবন ধস, বিশেষায়িত সরঞ্জাম দিয়ে চলছে উদ্ধার অভিযান। পুতিন বিরোধী নেতাকে সম্ভবত বিষ প্রয়োগ করা হয়েছে বলছে জার্মানির হাসপাতাল। অবস্থা গুরুতর হলেও জীবন সংখ্যার মধ্যে নেই জানিয়েছেন চিকিৎসকরা। ৫ দিনের মধ্যপ্রাচ্য সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আরব রাষ্ট্রগুলোকে আমিরাতকে অনুসরণের আহ্বান। দুর্নীতিতে পরিবারে জড়িত থাকার অভিযোগ নিয়ে প্রশ্নের মুখে মেজাজ হারালেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সাংবাদিকদের মুখে ঘুষি মারার হুমকি। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে উত্তেজনা শোরগোল। জল্পনা কল্পনা কর নেতৃত্বে থাকলেন সোনিয়া গান্ধী। এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে সেরা একাদশে নেই মেসি রোনালদো। ফুটবল ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম গোল.com-এ সেরা একাদশ গঠন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।